আকাশবাণী কলকাতায় আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম, আরজি করেও ফাঁসির সাজা হয়ে যেত যদি না করজোড়ে কুণাল, জবাব দিলেন তিলোত্তমার বাবাও। সর্বনাশ, মোদীর রাজ্যে কি কাণ্ড, ডাক্তার তৈরিতে এত দুর্নীতি, পুলিশের জলে 10টি ভুয়ো চিকিৎসক। 700 মিটার দূরেও কান ফাটানো আওয়াজ, দেহ উড়ে গেল গাছের ডালে। কলকাতার বিটি রোডে ভয়াবহ বিস্ফোরণ। কলকাতা পুলিশের ওসির বিরুদ্ধে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, বেগবাগানে আলোড়ন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর গদিতে ফিরলেন বিজেপির দেবেন্দ্র, দেখুন কারা কোন পদে বসলেন। রাজ্যে ফের শিক্ষক নিয়োগ হতে চলেছে, 2500 শূন্য পদে চাকরি দেওয়া হবে, কারা আবেদন করবেন। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে নাম জানতে সকলে তাকিয়ে নেত্রীর দিকে। একেই বলে জনতার বিক্ষোভ, হাত ধরে টানাটানি করতে চরম অস্বস্তিতে তৃণমূল বিধায়ক। ফাঁসির সাজা জয়নগরের নাবালিকা ধর্ষণ খুনের মামলায় 63 দিনের মধ্যে রায় দেওয়া নিম্ন আদালতের। বিস্তারিত। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার সাজা ঘোষণা করেছে বারুইপুর পক্সো আদালত। ঘটনার 61 দিনের মাথায় দোষী সাব্যস্ত মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা দিয়েছেন বিচারক। আর কুলতলির মামলায় সাজা ঘোষণার পরে আর্যকর কাণ্ড নিয়ে বিরোধীদের আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিলোত্তমার বাবা মাকে করজোড়ে আবেদন করে বললেন, আপনারা অন্যের কথায় বিভ্রান্ত না হয়ে মেয়ের খুনে দোষী সাব্যস্ত ফাঁসির সাজা এতদিনে দেখতে পেতেন। কুণালের মন্তব্যের জবাব দিলেন তিলোত্তমার বাবা। শুক্রবার বারুইপুর পক্সো আদালত কুলতলির মামলায় সাজা ঘোষণার পর কুণাল বলেন, কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় দৃষ্টান্ত তৈরি হলো। মুখ্যমন্ত্রী বলেছিলেন 2 মাসের মধ্যে শাস্তি দিতে হবে এবং ফাঁসি চাইব। তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ হয়েছে, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ হয়েছে, 61 দিনের মাথায় ফাঁসির সাজা হলো। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যের পুলিশ এবং আইনি বিভাগ তৎপরতার সঙ্গে কাজ করেছে। যে নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হচ্ছে তার পরিবারকে ন্যায় বিচার দিতে পুলিশ তৎপর হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশ দেখিয়ে দিল 61 দিনের মাথায় ফাঁসির সাজা আদায় করে আনা যায়। অপরাজিতা বিলের প্রসঙ্গ টেনে বলেন, এইরকম অপরাধের ক্ষেত্রে দ্রুত শাস্তির জন্যই অপরাজিতা বিল এনেছে পশ্চিমবঙ্গ সরকার, কিন্তু তা এখন দিল্লিতে পড়ে রয়েছে। তিলোত্তমার বাবা মার উদ্দেশ্যে কুণাল বলেন, আমি তিলোত্তমার বাবা মাকে করজোড়ে বলবো, কুলতলির ঘটনাটা দেখবেন। কাদের কথায় বিভ্রান্ত হচ্ছিলেন? আপনারা যদি কলকাতা পুলিশের উপর আস্থা রাখতেন তাহলে এতদিনে ফাঁসির সাজা হয়ে যেত। তিলোত্তমার ন্যায় বিচার দিতে পারত কলকাতা পুলিশ। কুলতলির আগে তিলোত্তমা কাণ্ডে দোষের ফাঁসির সাজা হতো। কুলতলিতে আস্থা রেখেছে, দোষের ফাঁসির সাজা হচ্ছে। আপনারা যদি কলকাতা পুলিশের উপর আস্থা রাখতেন তাহলে আপনাদের মেয়ের খুনে ফাঁসির সাজা দেখতে পেতেন। এদিকে এদিন কুলতলির মামলায় ফাঁসির সাজার পর তিলোত্তমার বাবা বলেন, রাজ্য পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের বড় বড় মাথাদের উপস্থিতিতে সাক্ষ্য প্রমাণ লোপাট হয়েছে, সেজন্যই সিবিআই অভিযুক্তদের সামনে আনতে পারেনি। আমাদের আসামি এখনো ধরা পড়েনি। জয়নগরে পুলিশ সাক্ষ্য প্রমাণ জোগাড় করে তৎপর ছিল, আর এখানে সাক্ষ্য প্রমাণ লোপাটে তৎপর ছিল। সাক্ষ্য প্রমাণ পুলিশ যে লোপাট করেছে তার প্রমাণ তো টালা থানার তৎকালীন ওসি, তাকে গ্রেফতার করেছে সিবিআই। পুলিশের তৎপরতায় জাল মেডিকেল ডিগ্রি চক্র ফাঁস হলো গুজরাটের সুরাতে, জানিয়ে শুরু হচ্ছে হইচই। সেই সঙ্গে 10টি ভুয়ো চিকিৎসক সহ মোট 13 জনকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ। এখানেই শেষ নয়, অভিযুক্তরা চিকিৎসার নামে ভুয়ো ক্লিনিক চালাচ্ছিল বলে অভিযোগ উঠেছে। আর সেই সব ক্লিনিক থেকে কিছু অ্যালোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক ঔষধ, ইনজেকশনের সিরাপের বোতল এবং সার্টিফিকেটও বাজেয়াপ্ত করা হচ্ছে। ইতিমধ্যে 3 জন অভিযুক্তের পরিচয় জানা গিয়েছে। তার মধ্যে অন্যতম হল সুরাটের বাসিন্দা রশেশ গুজরুথে, আহমেদাবাদের বাসিন্দা বিকে রাওয়াত এবং তাদের সহযোগী ইরফান সৈয়দ। এদের বিরুদ্ধে অভিযোগ, 70,000 টাকার বিনিময়ে তারা ভুয়ো ব্যাচেলর অফ ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি ডিগ্রি বিক্রি করত। আর যারা নিজেদের ক্লিনিক স্থাপন করতে চাইতো তাদের কাছেই জাল ডিগ্রি বেচা হতো। প্রাথমিকভাবে মূলত বোর্ড অফ ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিন আহমেদাবাদের আড়ালে এই চক্র চালানোর কাজ করত গুজরাটি এবং রাওয়াত। এখনো পর্যন্ত প্রায় 1500 মানুষের কাছে এই জাল সার্টিফিকেট বিক্রি করেছে তারা। এই গ্রাহকদের মধ্যে কেউ কেউ 10ম শ্রেণীর গণ্ডি পেরোতে পারেননি। পুলিশের দেওয়া বিবৃতি থেকে জানা যাচ্ছে, গুজরাটি প্রথম দিকে 2002 সাল নাগাদ গোপীপুরা এলাকার একটি কলেজ চালু করেছিল। সেখানে ইলেকট্রো হোমিওপ্যাথিকের উপর 3 বছরের একটি কোর্সও করানো হতো। তবে সেই পাঠ্যক্রমের জন্য ছাত্রছাত্রী পায়নি সে, যার ফলে প্রচুর ক্ষতির মুখে পড়তে হয়েছিল তাকে। সংবাদ সংস্থা পিটিআই এর কাছে পুলিশ জানিয়েছে যে প্রতি বছর আবার রেজিস্ট্রেশন রিনিউ করার নাম করে এই হাতুড়ে ডাক্তারদের কাছ থেকে 3000 টাকা করে নিতে গুজরাটি আর রাওয়াত। আহমেদাবাদের রাওয়াতের বাড়িতে অভিযান
চালিয়ে 10টি ফাঁকা ডিগ্রি, 30টি নাম সহ ডিগ্রি, 160টি আবেদনপত্র, 12টি আইডি কার্ড এবং 1630 জন চিকিৎসকের নামের এন্ট্রি সহ একটি রেজিস্টার উদ্ধার করেছেন তদন্তকারীরা। সকাল সকাল কলকাতায় ভয়াবহ বিস্ফোরণ। বিটি রোডের ধারে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে স্ক্র্যাপ গাড়ি কাটায় কারখানার তেলের ট্যাঙ্ক ফেটে বিস্ফোরণ। ঘটনায় সাগর নামের এক শ্রমিকের মৃত্যু, গুরুতর আহত হয়েছেন একজন। আহত ব্যক্তির নাম শঙ্কর। পুরনো তেলের ট্যাঙ্কার কাটার সময় ঘটে বিস্ফোরণ। জোড়া বিস্ফোরণের আওয়াজ পেয়ে ছুটে আসে 700 মিটার দূর থেকে স্থানীয় বাসিন্দারা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘনবসতি এলাকার মধ্যেই চলছিল পেট্রোল ট্রাক কাটাইয়ের কাজ। এর আগে ওই কাজ করতে গিয়ে আগুন লেগেছিল। ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীদের অভিযোগ, পুরো কাজটাই অবৈধ। গাছে ঝুলছিল মৃতদেহ। কাছেই একটা পুকুর ছিল, সেখান থেকে রাতের অন্ধকারে জল তুলে নেওয়া হয়। মাঝে মাঝে এখানে আগুন লাগে। সূত্রের খবর, ভিতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও ছিল না। অবৈধভাবে দেখা মিলেছে রান্নার গ্যাসের সিলিন্ডারের, যা ওই কাটাইয়ের কাজেই ব্যবহারের কথা নয়। সিথি থানার নাকের ডগায় এই ঘটনায় ক্ষুব্ধ কলকাতা কর্পোরেশন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি সেন। তার দাবি, কলকাতা কর্পোরেশনের অনুমতি নিয়েই কাটাই কারখানা চলছিল। পুলিশ তদন্ত করে দেখুক কিভাবে চলছিল অবৈধ কারখানা। রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। যে কোনো মৃত্যুই দুঃখের। অতীতেও পুলিশ প্রশাসন, পৌরসভা এসব ক্ষেত্রে সদর্থক ভূমিকা নিয়েছে। আমার আশা, তারা নিশ্চিত করবে যাতে অবৈধভাবে কোনো ব্যবসা না চলে। কলকাতা কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 1 নম্বর ওয়ার্ড চেয়ারম্যান তরুণ সাহা বলেন, এই এলাকায় গত 30 বছর ধরে গাড়ি কাটাইয়ের ব্যবসা চলছে। লোহা কেটে বিক্রি হয়, কিন্তু এই বিপজ্জনকভাবে গ্যাস কাটাইয়ের হয়তো ভিতরে ভিতরে চলতো। পুরসভা উপযুক্ত ব্যবস্থা নেবে, বিপজ্জনক ব্যবসা বন্ধ করতে হবে। এবার সরাসরি কলকাতা পুলিশের এক ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠলেও যা নিয়ে এখন তবুল আলোড়ন পড়ে গিয়েছে শহরে। এই গৃহবধূ অভিযোগ করেছে, আর তা লিখিতভাবে থানায় জানিয়েছেন। গৃহবধূ পেশায় অভিনেত্রী, তাকে দিনের পর দিন ধর্ষণ করেছে ওসি বলে অভিযোগ। এই ঘটনায় গৃহবধূ অভিনেত্রীর শ্বশুর বাড়ি বেগ বাগানে কিন্তু গোলপার্কে একটি আবাসনে নিজের পরিবার নিয়ে থাকেন। তার স্বামী 2021 সালে নিখোঁজ হয়ে যান। স্বামীর খোঁজ পেতেই ওই অভিনেত্রী প্রায়ই নানান থানায় গিয়ে সাহায্য চাইতেন। তখনই কলকাতা পুলিশের ওসির সঙ্গে পরিচয় হয়, আর গৃহবধূর দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই গৃহবধূর স্বামীর সন্ধান পেতে কখনো গোলপার্ক, কখনো বা বেগবাগান থানায় যেতেন। এই একের পর এক থানায় যাতায়াতের সুবাদে অভিনেত্রীর সঙ্গে কলকাতা পুলিশের ওসির পরিচয় হয়। নিখোঁজ স্বামীকে খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যায় ওই ওসি বলে অভিযোগ। ওই ওসি গোলপার্ক এলাকারই বাসিন্দা, নাম ইন্দ্রনীল তালুকদার। তিনি পেশায় কলকাতা পুলিশের অফিসার। ওসির পরিচয় দিয়ে অভিনেত্রীর সঙ্গে আলাপ করে, তারপর বাড়িতে যাতায়াত শুরু হয়। কখনো নানান জায়গায় ডেকেও পাঠায়। তারপর শারীরিক সম্পর্ক তৈরি করে পুলিশ কর্মী বলে অভিযোগ। সেটাই এবার ফাঁস হয়ে গেল। অন্যদিকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর থেকে সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে ওসি। এমনকি গৃহবধূ অভিনেত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে অভিযুক্ত পুলিশ অফিসার। তারপরেও হঠাৎ একদিন পুলিশ অফিসার অভিনেত্রীর বেগবাগানের শ্বশুর বাড়িতে গিয়ে বলপূর্বক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তারপর মারধরও করে বলে অভিযোগ। তখন রক্তাক্ত অবস্থায় স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়, কিন্তু অভিযুক্ত পুলিশকে গ্রেফতার করা হয়নি, বরং তার উপর চাপ আসতে থাকে অভিযোগ তুলে নেওয়ার জন্য। সাফল্যের তাজ মাথায় নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর গদিতে ফেলেন বিজেপির দেবেন্দ্র ফডনবিস। মুম্বাইয়ের আজাদ ময়দানে এদিন তিনি শপথ পাঠ করেন। বিজেপি একনাথ শিন্ডে শিবিরের শিবসেনা, অজিত পাওয়ারের শিবিরের এনসিপি জোটের মহাজোটী মহারাষ্ট্রে তৈরি করতে চলেছে তাদের পরবর্তী সরকার। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসার আগে এদিন দেবেন্দ্র ফডনবিসের বাড়িতে গেলে গৌ পুজো, মুম্বা দেবীর মন্দিরেও পৌঁছন ফডনবিস। বিকেল 5টার কিছু পর ফের একবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফডনবিস। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী, ছিলেন অমিত শাহ, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান সহ বহু বিশিষ্টদের উপস্থিতিতে এই শপথ পাঠ করেন দেবেন্দ্র ফডনবিস। এদিকে দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ায় ডেপুটির চেয়ারে এবার সিন্ডে শিবিরের শিবসেনার একনাথ। আর এবার খবর, সম্ভবত মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের নজরে রয়েছেন একনাথ। সেই দফতর যাতে তিনি পান, তার জন্য সম্ভবত বিজেপির দোর্দণ্ড প্রতাপ নেতা অমিত শাহের সঙ্গে দেখা করতে চলেছেন একনাথ শিন্ডে। খুব ভালো খবর, চাকরি প্রার্থীদের জন্য রাজ্যে ফের শিক্ষক নিয়োগ। 2500 শূন্য পদে চাকরি দেওয়া হবে। দীর্ঘদিনের দাবি মেনে প্রক্রিয়া শুরু করবে রাজ্য। স্পেশাল এডুকেটর হিসেবে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। ইতিমধ্যে 2500-এরও বেশি শূন্য পদ তৈরি করেছে রাজ্য। স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য নিয়োগ বিধিতে ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। স্পেশাল এডুকেটর হিসেবে শিক্ষক নিয়োগের জন্য উচ্চ প্রাথমিক এবং নবম-দশম পর্যায়ে নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন। এই প্রথম বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্টভাবে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। নিয়োগ নিয়ে
আগে নির্দেশ দিয়েছিল আদালত যে শিক্ষকরা নিয়োগ হবেন তাদের একের বেশি স্কুলে পড়াতে হবে। সেই স্কুল সংলগ্ন কাছাকাছি স্কুলগুলিতে বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা থাকবেন, সেই স্কুলেও শিক্ষকরা পড়াবেন। এই মর্মে গোটা বিধি প্রস্তুত করছে রাজ্য, এমনটাই খবর। স্পেশাল বিএড করা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত বিএড করলে তবেই এই চাকরির আবেদনের সুযোগ পাবেন প্রার্থীরা। নিয়োগের বিধিতে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আগামী 20 ডিসেম্বর রাজ্যসভা নির্বাচন রয়েছে, সুতরাং হাতে আর সময় রয়েছে 14টি দিন। এই আবহে বড় প্রশ্ন এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবেন, কাকে রাজ্যসভায় পাঠাবে ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ কমিটি থেকে সেই নাম জানা যায়নি, কারণ নাম এখনো চূড়ান্ত হয়নি বলে সূত্রের খবর। বাংলা থেকে যাকেই পাঠানো হবে তিনি রাজনীতির ময়দানে বেশ পটু বলে জানা যাচ্ছে, আর সেই নামটি দুদিনের মধ্যেই ঘোষণা করে দেবে তৃণমূল কংগ্রেস। কারণ রাজ্যসভার আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, শুধু নাম ঘোষণা বাকি। এদিকে আগামী 10 ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, আর আজ শুক্রবার 6 ডিসেম্বর, সুতরাং হাতে আর সময় বলতে 3টে দিন। শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার প্রার্থীর নাম ঘোষণা করবে বলেই জানা যাচ্ছে। এছাড়া এবার যিনি সাংসদ হবেন রাজ্যসভার তিনি পূর্ণ 6 বছরের মেয়াদ পাবেন না। দীনেশ ত্রিবেদী যখন 2021 সালে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন, তখন জওহর সরকারকে পাঠানো হয়। জওহর সরকারও ইস্তফা দিয়েছেন, ফলে এই আসনটি এখন শূন্য। দীনেশ ত্রিবেদীকে আর রাজনীতির ময়দানে দেখা যায় না। জওহর সরকার এক্স হ্যান্ডেলে এখন নানা রকম পোস্ট করে থাকেন, তাছাড়া আর কোনো ভূমিকায় তাকে দেখা যায় না। পশ্চিমবঙ্গের 1টি আসন, অন্ধ্রপ্রদেশের 3টি আসন এবং হরিয়ানা ও উড়িষ্যার 1টি করে রাজ্যসভার আসনে নির্বাচন হবে। বেশ কিছুদিন ধরেই জনসংযোগ করতে দেখা যাচ্ছে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে। যে সমস্ত জায়গায় তিনি যাচ্ছেন সেখানে সাধারণ মানুষেরা তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে। মানুষের অভিযোগ, এলাকার যারা জনপ্রতিনিধি তাদের পাশে পাওয়া যায় না, আর সেই পরিস্থিতিতে আজ আবার চুঁচুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে গিয়ে মানুষের বিক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূল বিধায়ককে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেল যে রাস্তাঘাটের উন্নতি যে একেবারে হয়নি তা এক বিধায়কের হাত ধরে টেনে নিয়ে গিয়ে দেখালেন সাধারণ মানুষেরা। প্রসঙ্গত আজ চুঁচুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পদ্ম পার্ক এলাকায় যান তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সেখানে সাধারণ মানুষেরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে অনুন্নয়নের চিত্র দেখানোর জন্য বিধায়কের হাত ধরে তাকে টানতে টানতে নিয়ে যান কিছু মানুষ। আর সাধারণ মানুষের এই বিক্ষোভের মুখে পড়ে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল বিধায়ক। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে সকলের। দক্ষিণ 24 পরগনা জয়নগরে এক নাবালিকাকে ধর্ষণ খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়া মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শোনাল বারুইপুর আদালত। বৃহস্পতিবার মামলায় মূল অভিযুক্ত মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করেছিলেন বারুইপুরের ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায়। এরপর শুক্রবার রায় ঘোষণা করেন তিনি। পাশাপাশি মৃতার পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হচ্ছে। মামলার রায়দানের পর সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, নৃশংস ঘটনা, বিরল ঘটনা, তাই ফাঁসির আবেদন করেছিলাম আমরা। বিচারক দোষীকে ফাঁসির সাজায় দিয়েছেন। এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডিএনএ প্রোফাইল মিলে গিয়েছে, ফলে সন্দেহের আর কোনো অবকাশই থাকে না। আর যে করের আন্দোলনের আবহে প্রকাশ্যে এসেছিল জয়নগরের ঘটনা, যার জেরে বিস্তর শোরগোল পড়ে গিয়েছিল প্রাথমিকভাবে। জয়নগরের নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন আর যে করের আন্দোলনকারীরাও। শুধু তাই নয়, ধর্মতলা জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চের সামনে নির্যাতিতা নাবালিকার প্রতীকী মূর্তিও রাখা হয়েছিল। জাস্টিস ফর আর যে করের পাশাপাশি জাস্টিস ফর জয়নগর স্লোগান উঠেছিল। অন্যদিকে 4 মাস কেটে গেলেও আর যে কর কাণ্ডের বিচার প্রক্রিয়া এখনো চলছে। মামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছিল সিবিআই এর হাতে। সিবিআই শিয়ালদহ আদালতে দ্রুত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। শুরু হচ্ছে বিচার প্রক্রিয়া। অন্যদিকে মাত্র 63 দিনের মাথায় বিচার এলো জয়নগর কাণ্ডে। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।